হ্যালো এভরিওয়ান, আইলিনাক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আইলিনাক্সের এনজিনিক্সের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সকলকে আমরা শুরুতে কিছু আলোচনা করব। আলোচনার পরে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কনফিগারেশন ফাইলগুলোর ভিতরে কি আছে সেটা আমরা ফিচারগুলো নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি এনজিনিক্স কি, এনজিনিক্স ওয়েব সার্ভার হিসেবে কি কি ফিচার আমাদেরকে দেয় এবং কিভাবে এই ফিচারগুলো আমরা কনফিগার করতে পারি তা আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে দেখব। তো এনজিনিক্সের বিভিন্ন ফিচার সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এর মধ্যে আমরা এই ফিচারগুলো কিভাবে আমরা কনফিগার করতে পারি তার প্রেক্ষিতে প্রাথমিক দিকের কিছু বেসিক কনফিগারেশন এবং এই কনফিগারেশনের জন্য কি কি টার্মিনোলজিগুলো রয়েছে এবং এনজিনিক্সের কনফিগারেশন ফাইল আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি আমাদের পারপাসে, বিভিন্ন পারপাসে, তো সেইগুলোই আমি দেখব। তো এনজিনিক্স কনফিগারেশন ফাইলের কিছু বেসিক টার্মিনোলজি থাকে এবং এই টার্মিনোলজিগুলো আসলে আমাদের শিখে গেলে পরবর্তীতে বিভিন্ন ডকুমেন্টেশন যখন আমরা পড়ব এবং ডকুমেন্টেশনগুলোতে আসলে কিভাবে বলা আছে সেগুলো বুঝতে আমাদের খুবই সহযোগিতা করবে। তো এনজিনিক্সের কনফিগারেশন ফাইলটা হচ্ছে এনজিনিক্সের একটা হার্ট বলা যেতে পারে। আমরা যত কাস্টমাইজেশন হবে সমস্ত এই কনফিগারেশন ফাইলের মধ্যেই থাকবে। তো এই কনফিগারেশন ফাইলটি আসলে ট্রি লাইক স্ট্রাকচারের মাধ্যমে অর্গানাইজ থাকে এবং কার্লি ব্র্যাকেট দ্বারা আমরা আসলে এগুলোকে ডিফাইন করি। তো এই কনফিগারেশন ফাইলটি আসলে কোথায় থাকে এবং আমাদের সিস্টেমের কোন লোকেশনে থাকে তা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আসলে টার্মিনালে চলে যাই। আমি এখন যে লিনাক্সটি ব্যবহার করছি তা হচ্ছে gc/os রিলিজ। ওকে, আলমা লিনাক্স এবং আলমা লিনাক্সের 8.6 রিলিজ ভার্সন। তো আমরা জানি এনজিনিক্সের মানে লিনাক্সের যত কনফিগারেশন ফাইল রয়েছে তা সাধারণত আমাদের /etc-র মধ্যে থাকে। তো এটাও ব্যতিক্রম নয়। এনজিনিক্সের যে কনফিগারেশন ফাইল তা আপনারা দেখতে পাচ্ছেন ইটিসির মধ্যে এনজিনিক্স নামে একটি ফোল্ডার রয়েছে। আমরা যদি সিডি করে এনজিনিক্স ফোল্ডারে যাই এবং এলএস করি, দেখা যাবে যে এখানে এনজিনিক্সের বিভিন্ন কনফিগারেশন ফাইল দেখানো আছে এবং এই ফাইলগুলো আমাদের পরবর্তীতে লাগবে এবং আমরা দেখাবো প্রত্যেকটা ফাইল আসলে কি কি কাজ করে। nginx.conf এটাই আসলে এনজিনিক্সের হার্ট বলা যেতে পারে, কারণ এখানে যত কনফিগারেশনগুলো লেখা থাকে। আমরা যদি ক্যাট করে এনজিনিক্সের কনফিগারেশন ফাইলটি দেখি, তো এখান থেকে আসলে এনজিনিক্সের কনফিগারেশন ফাইলটি শুরু হয়েছে। এখানে ইউজার এনজিনিক্স হিসেবে দেখানো আছে, অর্কান আন্ডারস্কোর প্রসেস অটো দেওয়া আছে। আসলে এই কনফিগারেশন ফাইলটা বুঝতে আমাদেরকে আগে টার্মিনোলজিগুলো সম্পর্কে জানতে হবে। এখানে বিভিন্ন ব্লকস রয়েছে, যেটা আমি পূর্বে বলে এসেছি। এনজিনিক্সের এই ব্লকগুলো কার্লি ব্রেসেস দ্বারা এবং এখানে বিভিন্ন ভ্যালু দ্বারা ডিফাইন করা থাকে এবং কোন ব্লকের মিনিং আসলে কি এবং কোন ব্লক আমরা কিভাবে কখন কাজে লাগাবো সেগুলো আমরা আসলে আস্তে আস্তে ভিডিওটি সামনে আগাতে থাকলে আমরা দেখব। তো চলুন আবার আমরা স্লাইডে ফিরে যাই। তো আমরা দেখেছি যে এনজিনিক্সের যে ডিফারেন্ট ব্লকগুলো আছে এবং ডিফারেন্ট ব্লকগুলোই আসলে ডিফারেন্ট ফাংশনালিটি আমাদেরকে দেয় এবং প্রত্যেকটি ব্লককে, এনজিনিক্সের যে ব্লকগুলো আমরা দেখেছি ব্র্যাকেটে, প্রত্যেকটি ব্লককে বলা হয় কনটেক্সট এবং কনটেক্সটের মধ্যে কিছু ভ্যালু ইনসার্ট করা আছে। তো এই কনটেক্সটের মধ্যে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে বলা হয় আসলে ডেরিভেটিভ। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে একটি আমি স্যাম্পল এনজিনিক্সের কনফিগারেশন ফাইল রেখেছি এবং এখানে আপনাদের যদি আমি দেখাই যে কার্লি ব্রেসেসের মধ্যে যা থাকে তা হচ্ছে আসলে কনটেক্সট এবং কনটেক্সটের মধ্যে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে বলা হয় ডাইরেক্টিভ। এই ডাইরেক্টিভগুলো আসলে দেখেন এখানে দুটি ভ্যালু আছে এবং প্রথমটিকে বলা হয় কি এবং কি হচ্ছে ভ্যালু। তো কনটেক্সটগুলোর ভিতর থাকে ডাইরেক্টিভ এবং ডাইরেক্টিভগুলো আসলে কি ভ্যালু আর্কিটেকচারে ডিফাইন করা থাকে। যেমন এখানে একটি কনটেক্সট রয়েছে এইচটিটিপির কনটেক্সটের মধ্যে রয়েছে সার্ভার কনটেক্সট এবং সার্ভার কনটেক্সটের মধ্যে আমরা যে ডাইরেক্টিভগুলো দেখেছি তা হচ্ছে লিসেন 8। এখন এই লিসেন 8টি মানে হচ্ছে আমার এই সার্ভারটি পোর্ট 80-তে লিসেন করছে এবং সার্ভারের যে আমি নাম দিয়েছি তা হচ্ছে আমার আইপি।
তো আমার এই আইপিতে যদি কেউ হিট আসে বা কোনো রিকোয়েস্ট আসে এবং পোর্ট 80-তে, তাহলে আমি কে বলা আছে তুমি একে ওয়েব পেজ হিসেবে সার্ভ করো। তো এখানে আমরা যদি সামারাইজ করি যে আমাদের কনফিগারেশন ফাইলটি থাকবে ইটিসি nginx এই লোকেশনে, এবং কনফিগারেশন ফাইলগুলো আসলে কার্লি ব্রেসেস দ্বারা ডিফাইন করা থাকে, এবং এই কার্লি ব্রেসেসগুলো দিয়ে যে ব্লকগুলো ডিফাইন করা থাকে তাকে আমরা বলছি কনটেক্সট, এবং কনটেক্সটের মধ্যে কি ভ্যালু আকারে যে টেক্সটগুলো থাকে অথবা যেই টার্মিনোলজিগুলো থাকে তাকে বলি আমরা ডাইরেক্টিভ, এবং ডাইরেক্টিভে একটি ফার্স্টের যে অংশটা সেটা হচ্ছে কি এবং ভ্যালু, এবং আমরা সবসময় ডাইরেক্টিভ শেষ করব সেমিকোলন দ্বারা। সেমিকোলন দ্বারা যদি আমরা ডাইরেক্টিভ শেষ না করি তাহলে আমরা ইরর আসবে যে কনফিগারেশন ফাইলে কোথাও সেমিকোলন মিসিং রয়েছে। ওকে, তো আমরা সামনের দিকে যাই এবং কোন কোন কনটেক্সটগুলো আসলে কি কাজ করে সেগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো প্রথমে আমি যে কনটেক্সটটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের মেইন কনটেক্সট। মেইন কনটেক্সটকে আমরা গ্লোবাল কনটেক্সট বলি। আসলে এই মেইন কনটেক্সটটা হচ্ছে এমন একটি কনটেক্সট যেখানে হচ্ছে কোনো চেঞ্জ আসলে পুরো nginx-এর ফাইলটির উপর এবং ফাইলের আসলে পুরো এন্টায়ার অ্যাপ্লিকেশনের উপর এবং ওয়েব সার্ভারের উপর চেঞ্জটা আসবে। তো nginx-এর প্রথমে যেটা শুরু হয় সেটা হচ্ছে মেইন কনটেক্সট। তো মেইন কনটেক্সটটি আমরা আবার টার্মিনালে ফিরে যাই। তো আমরা যদি এবার আমরা ভিম দিয়ে ওপেন করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্টের আগ পর্যন্ত এই আসলে যে কনটেক্সটটা আমরা দেখতে পাচ্ছি, আমার আপ অ্যারো কি বা ডাউন কির মধ্যে দেখা যাচ্ছে যেমন ইউজার, ওয়ার্কার প্রসেস, ইরর লগ, পিআইডি এবং ইনক্লুড। ইভেন্ট ব্লকের আগের পর্যন্ত যে জায়গাটি রয়েছে খালি জায়গা বা এখানে যা যা লেখা রয়েছে এগুলো আসলে সবই গ্লোবাল কনটেক্সটের আয়ত্তভুক্ত। তো গ্লোবাল কনটেক্সট আসলে এন্টায়ার অ্যাপ্লিকেশনকে ইফেক্টটা ফেলবে। তো এই গ্লোবাল কনটেক্সটে আসলে কিভাবে কাজ করে, ওয়ার্কার প্রসেস কি বা ইরর লগ কোথায় যাবে, পিআইডি কি হবে এবং কি কি ইনক্লুডেড ফাইল রয়েছে গ্লোবাল কনটেক্সটে, এগুলো আমরা দেখব। তো এখন শুধুমাত্র আমাদের বোঝার জন্য আমরা দেখি যে গ্লোবাল কনটেক্সট হচ্ছে ইভেন্ট ব্লকসের আগে পর্যন্ত, এবং এটি আসলে গ্লোবাল কনটেক্সট বা nginx-এর মেইন কনটেক্সট হিসেবে কাজ করে, এবং আমরা যদি কোনো কিছু গ্লোবাল কনটেক্সটে চেঞ্জ করি তাহলে এই চেঞ্জটা এন্টায়ার অ্যাপ্লিকেশনের জন্যই কাজ করবে। গ্লোবাল কনটেক্সটের পরে আছে ইভেন্ট কনটেক্সট। তো nginx যেহেতু কি বেস আর্কিটেকচার, ট্রি বেস আর্কিটেকচার মেনটেন করে, তো আমরা যদি বলি যে গ্লোবাল কনটেক্সটের সমস্ত চাইল্ড এর পরবর্তীতে যত কনটেক্সটগুলো থাকবে সেগুলো আসলে গ্লোবাল কনটেক্সটেরই চাইল্ড হিসেবে কাজ করবে। তো ইভেন্ট কনটেক্সটটা হচ্ছে গ্লোবাল কনটেক্সট বা মেইন কনটেক্সট একটা চাইল্ড। তো ইভেন্ট কনটেক্সটে আমরা ডিফাইন করি আসলে কিভাবে আমার যে nginx-এ প্রসেসগুলো আছে, যেভাবে আমার nginx-এ কানেকশনগুলো কিভাবে তৈরি হবে এবং কতগুলো কানেকশন আমার এই nginx সার্ভারটি হ্যান্ডেল করবে তা আমরা ডিফাইন করি ইভেন্ট কনটেক্সটের মধ্যে। তো আমরা যদি আবার টার্মিনালে যাই, তো ইভেন্ট কনটেক্সটে এখানে দেখা যাচ্ছে যে অর্কার কানেকশন মানে 1024টি কানেকশন আসলে এই মুহূর্তে আমার এই সার্ভারটি হ্যান্ডেল করতে পারবে। তো অর্কার কানেকশন বলতে কি বোঝায় এবং এগুলোর বিস্তারিত আলোচনা আমি সামনে টিউটোরিয়ালে দেখব। তো আমরা খুব ছোট্ট করে দেখি যে কোন কোন কনটেক্সটগুলো আমাদেরকে জানা খুবই দরকার। যেমন ইভেন্ট কনটেক্সটে আমরা বুঝলাম যে কতগুলো কানেকশন এবং এই কানেকশনগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব তা আসলে অর্কার প্রসেসের মধ্যে থাকবে। এরপর যে কনটেক্সটটি থাকে তা হচ্ছে এইচটিটিপি কনটেক্সট। তো এইচটিটিপি কনটেক্সট হচ্ছে nginx-এর সব থেকে লংগেস্ট কনটেক্সট, এবং এখানে আসলে ডিফাইন করা থাকে আমাদের এইচটিটিপি এবং এইচটিটিপি রিকোয়েস্টগুলো nginx কিভাবে হ্যান্ডেল করবে। তাহলে এটি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কনটেক্সট, কারণ এখানেই আসলে nginx-এর কাজই হচ্ছে এইচটিটিপি এবং এইচটিটিপি রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করা, এবং এই কনটেক্সটের মাধ্যমে আমরা ডিফাইন করব এই রিকোয়েস্টগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি।
আমরা যদি সামনের দিকে যাই এবং আরো গুরুত্বপূর্ণ কিছু কনটেক্সট রয়েছে আমরা দেখব, এবং এইচটিটিপি কনটেক্সটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কনটেক্সট রয়েছে, তা হচ্ছে সার্ভার কনটেক্সট, লোকেশন কনটেক্সট এবং আপস্ট্রিম কনটেক্সট। তো সার্ভার কনটেক্সটটি আসলে কিভাবে কাজ করে তা আমরা এই মুহূর্তে দেখব না, আমরা শুধুমাত্র আলোচনাগুলো করি। আলোচনাগুলো করলে আমরা আস্তে আস্তে সার্ভার কনটেক্সটের লোকেশন কনটেক্সট এবং আপস্ট্রিম কনটেক্সট কিভাবে পার্টিকুলারলি এক একটা ডিফাইন করতে হয় তা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোকে দেখে যাব। তো প্রথমে যে কনটেক্সটটি আছে সার্ভার কনটেক্সট। তো সার্ভার কনটেক্সটগুলো প্রথম যে কাজ, যে আমার সার্ভারটা আসলে কেমন থাকবে, আমি এখানে মাল্টিপল সার্ভার ইউজ করব কিনা এবং সার্ভারের কিছু ডেফিনেশন দেওয়া থাকবে, এগুলো নিয়ে মেনটেন করা। তো আমরা যারা ভার্চুয়াল হোস্টিং সম্পর্কে আইডিয়া আছে, অ্যাপাচিতে আমরা কিভাবে কনফিগার করেছি এবং ভার্চুয়াল হোস্টিংটা আসলে কিভাবে কাজ করে তা আমরা সার্ভার কনটেক্সটের মধ্যেই ডিফাইন করব। তো আমরা যদি একটু টার্মিনালে চলে আসি, এখানে এইচটিটিপি কনটেক্সটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সার্ভার কনটেক্সটটি রয়েছে। তো সার্ভার কনটেক্সটের কাজ হচ্ছে সার্ভার রিলেটেড যে ইনফরমেশন, যে আমার যে সার্ভার কোন পোর্টে রান করবে এবং সার্ভারের নেম কি হবে, সার্ভার কোথা থেকে তার ফাইলটি সার্ভ করবে, এখানে বলা থাকবে। আমাদের যদি ভার্চুয়াল হোস্টিং হয় তো তাহলে আমরা আলাদা আলাদা সার্ভার ব্লক মেনটেন করতে পারবো এবং সেখান থেকে আমরা প্রতিটি কানেকশনের জন্য আলাদা আলাদা সার্ভার সার্ভ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট যে অবস্থায় বা সিচুয়েশনে আছে তা হচ্ছে পোর্ট 80তে ডিফল্ট সার্ভার হিসেবে রান করছে এবং লিসেনও করছে 80 পোর্টে, এবং সার্ভারের নেম এখানে ডিফাইন করা নেই যেহেতু আমার এই কনফিগারেশন ফাইলটি একদম নতুন, এবং রুট যে আমি যে এই পোর্টে এই সার্ভারের 80তে যদি হিট করে কোনো রিকোয়েস্ট পেজ পাই এবং সেই রিকোয়েস্ট পেজটি কোথা থেকে সার্ভ হবে সেখানে এই লোকেশনেই আসলে বলা আছে, মানে সার্ভার আসলে কিভাবে ডিফাইন হবে, সার্ভার কাকে কোন পোর্টে এবং কোন ফাইলকে সার্ভ করবে তা আসলে সার্ভার ব্লকের মধ্যেই বলা হয়। এরপরে সার্ভার ব্লকের এইচটিটিপি কনটেক্সটে প্রথমে যেটা রয়েছে সার্ভার ব্লক, আমি কিছুটা ধারণা দিলাম। এরপরে রয়েছে লোকেশন ব্লক। আমরা যখন খুব স্পেসিফিক সাবনেটেড ট্রাফিক, আমরা যখন রিকোয়েস্টগুলোকে এবং বিভিন্ন রিকোয়েস্ট আসলে কিভাবে কাজ করছে এবং এই রিকোয়েস্টগুলোকে আমরা যদি ধরতে চাই এবং সেই অনুযায়ী প্রসেস করতে চাই যে আমার রিকোয়েস্ট কোথা থেকে আসছে, কোন সাবনেট থেকে আসছে, এবং এগুলো আসলে আমাদেরকে কিভাবে আমরা প্রসেস করব এবং এই প্রসেসগুলো কিভাবে হবে, ট্রাফিকগুলো যখন আমরা অ্যানালাইসিস করব এবং সেই অনুযায়ী সার্ভ করব, তখন আসলে আমরা লোকেশন ব্লকের মধ্যেই আমরা সেগুলো ডিফাইন করব। তো লোকেশন ব্লকটি আমরা এখানে যদি দেখি যে লোকেশন ব্লকটি আসলে ডিফাইন করে ফার্স্ট যে ইউআরএলটা হিট করবে, আমার কোন ইউআরএল হিট করলে কিভাবে আসলে আমি হ্যান্ডেল করব রিকোয়েস্টটা, তা আসলে আমরা লোকেশন ব্লকের মধ্যেই সাধারণত বলে থাকি। যেমন আমার সার্ভারের কোন পাথ কিভাবে আমাদেরকে মেনটেন করতে হবে এবং কোন পাথে গেলে আসলে কি রকমের বিহেভিয়ার করবে সার্ভারটি, তা আমরা লোকেশন ব্লকের মধ্যেই সাধারণত বলি। তো এরপরে যে ব্লকটি থাকে তা হচ্ছে আপস্ট্রিম ব্লক। তো আপস্ট্রিম কনটেক্সট, তো আপস্ট্রিম কনটেক্সট সম্পর্কে আমরা যদি একটু ছোট্ট করে আলোচনা করি, যেমন আপস্ট্রিম কনটেক্সট আছে লোড ব্যালেন্সার। আমরা তো আসলে এনজিনিক্সের ফিচারের মধ্যে দেখেছি এনজিনিক্স আসলে লোড ব্যালেন্স করতে পারে। তো আমরা যখন লোড ব্যালেন্সের টিউটোরিয়ালে চলে যাব তখন আমি দেখাবো, তখন আসলে লোড ব্যালেন্সটা আসলে কিভাবে হয় সেটা আপস্ট্রিম কনটেক্সট দিয়ে আমরা কিভাবে মেনটেন করি তা আমরা খুবই বিশদভাবে দেখব। তো
তো লোকেশন কনটেক্সটটি যদি আমি আরেকটু আপনাদেরকে আলোচনা করি আপস্ট্রিম কনটেক্সট শেষ করার আগে, তা হচ্ছে যে লোকেশন কনটেক্সটে আসলে ডিসাইড করে কিভাবে রিকোয়েস্টের ইউআরআই, যেটা ইউআরআই, আমরা যখন কোনো ইউআরএল এর ইউআরআই এ যাই, ইউআরআইটা আসলে আমরা কিভাবে প্রসেস করব তা আসলে আমরা লোকেশন কনটেক্সটে বলে দিই। যে আমি যদি কোনো একটি ওয়েব সার্ভারের http://www.facebook.com/login/image/define এরকম একটা ইউআরআই যদি হিট করি, তাহলে facebook.com সার্ভারটি আসলে কিভাবে হ্যান্ডেল করবে এই রিকোয়েস্টটি বা এই ইউআরআইটি, তা আমরা লোকেশন ব্লকের মাধ্যমে ডিফাইন করতে পারবো। এবং আপস্ট্রিম ব্লকটি হচ্ছে আমরা লোড ব্যালেন্স যখন করি, আমার কোন নোড অ্যাক্টিভ অবস্থায় আছে, কোন নোড প্যাসিভ অবস্থায় আছে এবং কোন নোডটি আসলে ফেল করেছে কিনা বা ফেল ওভার করলে কোনো একটি নোড, তা কিভাবে আমরা মেনটেন করব, তা আমরা আপস্ট্রিম ব্লকের মাধ্যমে ধরতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের রিকোয়েস্টকে সেগ্রিগেট করতে পারি। সাপোজ আপনি আপনার সার্ভারে ডিফাইন করেছেন যে ভিডিও স্ট্রিম আসলে তুমি এই সার্ভারের কাছে যাবা, তারপর MP3 প্লেয়ারের জন্য কোনো রিকোয়েস্ট আসলে বা এই ধরনের রিকোয়েস্ট আসলে তুমি এই সার্ভারের এই অংশে যাবা। তো এই ধরনের যখন আমরা ডিফাইন করি, লোডগুলোকে শেয়ার করি বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন টাইপ অনুযায়ী, তখন আমরা আপস্ট্রিম ব্লকগুলো ব্যবহার করি। তো এখানে আমি আলোচনা করলাম যে সার্ভারের কনটেক্সট হ্যান্ডেল স্পেসিফিক সাবনেট অফ কানেকশন। আমরা যদি সার্ভার কনটেক্সটে খুব স্পেসিফিক সাবনেটের কানেকশনগুলোকে মেনটেন করতে চাই এবং ভার্চুয়াল হোস্টিং মেনটেন করতে চাই, তখন আমরা সার্ভার কনটেক্সটকে মডিফাই করব। এবং লোকেশন কনটেক্সট আসলে আমার যে ইউআরআইটি ঠিক কোথায় হিট করবে এবং ইউআরআইটি হিট করলে কি ধরনের বিহেভিয়ার আমি পাবো, সেটা আসলে লোকেশন ব্লকে আমি ডিফাইন করব। এবং আপস্ট্রিম কনটেক্সট সাধারণত আমার একটি সার্ভারের পুল থেকে কিভাবে আমার সার্ভিসগুলো সার্ভ হবে তার ডিফাইন আমি আপস্ট্রিমে করতে পারবো। তো আপস্ট্রিমটা আসলে আমাদের লোড ব্যালেন্সার এবং রিভার্স প্রক্সি এবং প্রক্সি রিকোয়েস্ট হিসেবে আমি কাজ করাই নিতে পারবো। তো আমি আরও একবার আপনাদেরকে আমার কনফিগারেশন ফাইলটি দেখাচ্ছি, যেটা খুব ডিফল্ট অবস্থায় থাকে। তো প্রথমে আমাদের যেই অবস্থায় রয়েছে তা হচ্ছে এনজিনিক্সের মেইন কনটেক্সট, তা হচ্ছে আমাদের ইভেন্ট ব্লকের আগ পর্যন্ত। ইভেন্ট মেইন কনটেক্সট বা গ্লোবাল কনটেক্সট, এই কনটেক্সটটি আসলে এনজিনিক্সের ইন্টায়ার সিস্টেমের উপর ইফেক্ট করে। ইভেন্ট কনটেক্সটে আমরা সাধারণত দেখাই যে কতগুলো রিকোয়েস্ট এবং কি পরিমাণ রিকোয়েস্ট আমার সার্ভার সার্ভ করতে পারবে। এবং এইচটিটিপি কনটেক্সট, এখান থেকে আসলে আমাদের মেইন কনটেক্সটটি শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইচটিটিপি কনটেক্সটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় হচ্ছে সার্ভার কনটেক্সট, যা এইচটিটিপির একটি চাইল্ড কনটেক্সট। তো এই কনটেক্সটের মধ্যেই সার্ভার লিসেন করবে কোথায়, সার্ভারের নেম কি হবে, সার্ভার কোথা থেকে ফাইল সার্ভ করবে তা ডিফাইন করা থাকে। এবং লোকেশন কনটেক্সটে আমরা দেখি যে কোনো ইউআরআই কিভাবে আমরা মেনটেন করতে পারি, কোন ইউআরআই এ কি ধরনের রিকোয়েস্ট আসলে আমরা সার্ভারের কাছে কি ধরনের বিহেভ পাবো এবং তা আসলে কীভাবে হ্যান্ডেল করব, তার লোকেশন কনটেক্সটের মধ্যে ডিফাইন করা থাকে। এবং এখানে আসলে আপস্ট্রিমটি আসলে এখনও আমার ডিফাইন করা নেই, যেহেতু খুব ডিফল্টভাবে রয়েছে। আপস্ট্রিম কনটেক্সট আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে বা সামনের টিউটোরিয়ালগুলোতে যখন আমরা লোড ব্যালেন্স করব তখন আমি দেখাবো। তো আপস্ট্রিম কনটেক্সটের কাজ হচ্ছে, আপনার যদি একটি পুল থাকে, সার্ভারের বিভিন্ন পুল, এবং কোন পুলে কি ধরনের রিকোয়েস্ট সার্ভ হবে, আপনার লোড ব্যালেন্স হবে কিনা, রিকোয়েস্টগুলো কিভাবে প্রক্সি মেনটেন করবে এবং কোন রিকোয়েস্ট কোন সার্ভারের কাছে যাবে, এই ফিচারটি যখন আমরা কাজ করব তখন আমরা আপস্ট্রিম কনটেক্সট নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে আজকে টিউটোরিয়ালটিতে কিছু টার্মিনোলজি এবং এনজিনিক্সের টার্মিনোলজিগুলো নিয়ে আলোচনা করলাম। এবং সামনের টিউটোরিয়ালে আমি এনজিনিক্স আসলে ওয়েব সার্ভারটা কিভাবে কাজ করছে এবং বেসিক যে ওয়েব পেজ স্ট্যাটিক সাইট কিভাবে রান করানো যায়, তা আমরা এনজিনিক্সের সামনের টিউটোরিয়ালে আলোচনা করব। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য এবং ধন্যবাদ সবাইকে।